BSW G program, and the course code is BSW 127. The paper is Public Health and HIV/AIDS, Block 2, Unit 1, 2 and 3. আজকে আমরা এই তিনটে ইউনিট আলোচনা করব। ব্লক 2 তে 5টা ইউনিট, নেক্সট ডে আমরা দুটো ইউনিট আলোচনা করব। আজকে 1, 2 এবং 3, পাবলিক হেলথ অ্যান্ড HIV/AIDS। আমরা হাউ টু প্রিভেন্ট এন্ড কন্ট্রোল HIV/AIDS। আমরা এইডস এর কিভাবে ছড়ায় সেগুলো আমরা পড়েছি। আজকে মূলত আমরা এটাকে কিভাবে প্রিভেন্ট করব, যেখানে আমাদের যে সোশ্যাল ওয়ার্কার আমাদের কিছু ভূমিকা রয়েছে। আমরা যখন কোনো অর্গানাইজেশন, সরকারি বা বেসরকারি অর্গানাইজেশন হোক, সেখানে আমরা এটাকে আলোচনা করব এবং আমাদের রোল সেটাই হবে এটাকে প্রিভেন্ট করা। যেহেতু এটার কোনো মেডিসিন এখনো পর্যন্ত আসেনি, এই জন্য আমরা প্রিভেনশনটা একটু বেশি জোর দেবো। আর প্রথম চ্যাপ্টারে ইউনিটে আমরা নিড অ্যান্ড ইম্পর্টেন্স অফ প্রিভেনশন অফ সেক্সুয়াল ট্রান্সমিশন কিভাবে হয়, প্রিভেনশন অফ ট্রান্সমিশন থ্রু ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস, আমরা ব্লাডের মাধ্যমে ছড়ায় সেটা আলোচনা করেছি আগে। সেটাকেও আমরা কি করে আটকাতে পারি। ট্রান্সমিশন ফ্রম মাদার টু চাইল্ড, যে মায়ের থেকে দেখা যাচ্ছে যে যারা পজিটিভ মাদার তাদের থেকে বাচ্চাদের মধ্যে সংক্রমিত হচ্ছে, সেটা কি আমরা কতটা আটকাতে পারি এবং কিভাবে আটকাতে পারি। দেন ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড প্রিকশনস ফর HIV প্রিভেনশন, স্ট্যান্ডার্ড যেটা ঠিক করেছে সেটা কিভাবে হয়, আমরা এগুলো প্রথম ইউনিট আলোচনা করব। নিড অ্যান্ড ইম্পর্টেন্স অফ প্রিভেনশন এগুলো আলোচনা করলে তো একটা একটা করে আমরা আলোচনাতে আসি। এবার আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। হয়ে গেলে যে কোনো অসুখ, সেটা শুধু HIV/AIDS না, যে কোনো অসুখই আমরা যদি আগের থেকে প্রিকশন নিই, আমরা সোশ্যাল ওয়ার্কাররা সেটাকেই প্রমোট করি সাধারণত। তাহলে আমরা যদি হয়ে গেল তারপরে কিওর করার জন্য সেটা কস্ট ইফেক্টিভ এবং সেটা মেডিসিন তো নেই এখানে, সেই জন্য আমরা প্রিভেনশনেই গুরুত্ব দেব। মূলত এটা হচ্ছে একটা ডিজিজ আমরা জানি, এবং এটা ছড়ায় আনহেলদি বিহেভিয়ারের জন্য। আমরা যদি নিজেরা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, একটু সাবধানতা অবলম্বন না করি, তাহলে এটা ছড়ায়। সেগুলোই আমরা এখানে আলোচনা করবো। নো নোন কিওর, এখন পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয়নি। যেগুলো দেওয়া হয় কোনো রকম আমাদের এটাকে একটু চাপা দিয়ে রাখা হয়, ভ্যাকসিন বেরোয়নি এখনো। নো প্রপার অ্যাওয়ারনেস টু প্রিভেন্ট অ্যান্ড কন্ট্রোল ইজ নিডেড। সুতরাং এখন আমাদের মানুষের অ্যাওয়ারনেস, আমরা আগেও আলোচনা করেছি যে মূলত একে প্রতিরোধ করার জন্য মানুষের চেতনা, এবং সেটাকে আমরা অনেক সময় বলি যে এটাই মেডিসিন। যদি আমরা মানুষকে বোঝাতে পারি যে এটা কিভাবে ছড়ায় আর কোন সাবধানতা অবলম্বন করলে, হেলদি বিহেভিয়ার যদি আমরা করি, আমাদের আচরণ যদি ঠিক থাকে, তাহলে আমরা এটাকে ছড়ানো বন্ধ করতে পারবো এবং একজন থেকে আরেকজনের মধ্যে যাবে না, চট করে যায় না। এটা যেহেতু বাতাসে অন্য কোনো ভাবে ছড়ায় না, সুতরাং ইচ্ছা করলে আমরা যেমন কোভিড-19 আমার ইচ্ছা না থাকলেও অনেক সময় আমাদের হয়ে গেছে, এটা কিন্তু সেরকম নয়। একে আমরা ইচ্ছা করলেই আটকাতে পারি। তারপরে এডুকেশন ফর প্রিভেনশন, অর্থাৎ মানুষকে যে এলাকায় ভালনারেবল, যাদের মধ্যে এটা হওয়ার প্রবণতা খুব বেশি আছে, আমরা আলোচনা করেছি ট্রাক ড্রাইভার, প্রস্টিটিউশন, হোম, বিভিন্ন হোম, সিক চিলড্রেন, সেখানে যদি তাদেরকে আমরা অ্যাওয়ার করতে পারি, তাদেরকে এডুকেট করতে পারি যে কীভাবে তুমি প্রিভেন্ট করবে, সেজন্য অ্যাওয়ারনেস, এডুকেশন একটা বড় জায়গা। বিভিন্ন সংগঠন সরকারিভাবে, ন্যাকো এবং স্যাক্সের যারা রয়েছে স্টেটে, তারা বিভিন্ন রকমের প্রোগ্রাম, পথনাটিকার ভিতর দিয়ে বিভিন্ন এডুকেশনাল প্রোগ্রাম মানুষকে সচেতন করার জন্য, বিশেষ করে যে জায়গাগুলো আমাদের ছড়ানোর বেশি সুযোগ, এতক্ষণ আলোচনা করলাম যে
যেখানে কমার্শিয়াল সেক্স ওয়ার্কাররা থাকে, চিলড্রেনদের হোমগুলোতে, কালেকশনাল হোমে, আর্মিদের ক্যাম্পে, সাধারণ মানুষকে সবাইকে আমরা জানাবো, কিন্তু এই জায়গাগুলো যেখানে হওয়ার প্রবণতাটা খুব বেশি, রিস্ক খুব বেশি থাকে, আমরা সেইগুলোকে টার্গেট করব, তাদেরকে এডুকেট করব। আমরা কি বলছি, আমরা এই সাবজেক্টটা, এই ব্যাপারটা অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার কেন করছি, কেন আমাদের এগুলি রোল হবে। সোশ্যাল ওয়ার্কাররা বেশিরভাগ সময় প্রিভেনশনে জোর দেয় যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে। তো আমরা মানুষকে এডুকেট করবো। দেন হচ্ছে ফার্স্ট নেসেসারি টু ওভারকাম ডিনায়াল। বলছে এই যে অনেক সময় কি হয়, কারো হয়েছে, প্রথম ধাক্কাতে মানুষ একটু ভয় পেয়ে যায়, যে তাহলে আমার হয়েছে, আর বোধহয় মারা যাবো এবং আমার সব শেষ হয়ে গেল। আর আমরা আলোচনা করেছি যে আমাদের এই যে ডিজিজ যেটা হচ্ছে, সেটা আমাদের ইমিউন সিস্টেমটাকে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কমিয়ে দেয়, যার ফলে আমাদের নিজস্ব একটা ফাইট করার ব্যবস্থা রয়েছে, ইনবিল্ট সিস্টেম। প্রতিনিয়ত আমাদের বিভিন্নভাবে আমরা ইনহেল করছি কোনো না কোনো জার্ম, যেটা আমাকে গিয়ে কোনো ডিজিজে রূপান্তরিত করছে। সেই জন্য আমাদের যে এই জায়গাটাতে আমাদের ভাবতে হবে, এবং আমরা সে প্রথমেই স্বীকার করতে চায় না যে আমার হয়েছে, এবং একটা বিশাল শক পায়, ধাক্কা পায়। তো সেটার থেকে তাদেরকে বের করে আনতে হবে, এবং তাকে একটা ভরসা, বা একেবারেই এরকম নয় যে তোমার কিছুই হয়নি, সেরে যাবে, মেডিসিন নেই তাহলে তুমি মারা যাবে, সেই থেকে ওভারকাম করার একটা সুযোগ, এবং ক্লায়েন্টকে সেই সাপোর্টটা আমরা পরে আলোচনা করব, তাকে মেন্টাল সাপোর্ট, এবং তার কি করণীয়, এবং কি করলে সে কিছুদিন সুস্থ থাকতে পারবে, যে এখনই মারা যাবে সেটা নয়। সেই সাপোর্টটা তাকে দেওয়া, কারণ এটা সবারই, যে প্রথম ধাক্কাটা যে হয়েছে সেই ধাক্কাটা সামলে, কারণ তার যদি মানসিক শক্তিটাকে না বাড়াতে পারি, তাহলে কিন্তু আমরা তাকে, কারণ তার শরীরে তাকেই ফাইট করতে হবে, সেই ব্যক্তিকে, যে ভিকটিম, তাহলে সেই সাহসটা জোগানো এবং সেটা থেকে ওভারকাম করা, তাকে বেরিয়ে আসতে হবে, ফাইট করার জন্য জায়গায় তাকে নিয়ে আসতে হবে। মানে আগেই হার মেনে নিলাম ব্যাপারটা সেরকম যাতে না হয়, সেটা অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার আমাদের একটা বড় জায়গা থেকে যায়, তাকে সেই সাপোর্টটা দেওয়া। এগুলো আমরা পরে আলোচনা করবো, কারণ যে ফ্যামিলি মেম্বারদের অ্যাভয়েড করা, কারণ তারাই তাকে সেই সাপোর্টটা দেবে, এবং ফ্যামিলি মেম্বারদেরকেও এডুকেট করা, সেটা আমাদেরই দায়িত্ব। অনেক সময় দেখা যায় তারা নেগলেক্ট করে। দেন হচ্ছে রিহ্যাবিলিটেশন অফ দ্য ভিকটিম, এবং তাকে আবার তার সেই জায়গাতে ফেরত দেওয়া, তাকে যাতে করে সে আবার কর্মক্ষম হয়ে ওঠে, পুরোটা না হোক, সবকিছু কাজ থেকে একেবারে বিতাড়িত হয়ে গেল, যেখানে কাজ করছিল ফ্যামিলিতেও তাকে এক ঘুরে করে দিল, তাকে আবার পুনরায় তার জায়গাতে দেওয়া, যাতে করে সে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। আমরা দেখেছি যে সে ফ্যামিলিতে থাকলে, একই জায়গায় একই বাথরুমে স্নান করলে এটা ছড়ায় না, সুতরাং তাকে যদি আমরা অচ্ছুত করে রাখি, তাহলে সেটা সম্ভব নয়। সুতরাং এটা হচ্ছে আমরা এই জন্য আমরা প্রিভেনশনের কথাটা বারবার করে বলবো, যে প্রিভেনশনটাই বেশি করে হতে হবে। প্রিভেনশন অফ সেক্সুয়াল ট্রান্সমিশন বেশি, মানে মেজরটাই, 80% আমাদের যে ট্রান্সমিশনটা হয় সেটা সেক্সুয়াল ইন্টারকোর্সের ভিতর দিয়ে, এবং সেখানে প্রথম যেটা আমাদের আবিষ্কার হয়েছিল, সেটা সেম সেক্স অ্যাক্টিভিটি, মেল হ্যাভিং সেক্স উইথ মেন, অর্থাৎ ছেলেরা পায়ুদারের ভিতর দিয়ে, এবং তাদের, এবং সেখানে আমরা বলেছি যে সেখানে যেহেতু এটা জোর করে হয়, এবং এই প্যাসেজ দিয়ে অনেক সময় হয়, কেটে যায়, ছিঁড়ে যায়, তো সেখানে ছড়িয়ে পড়ার ভাবটা খুব বেশি। নেটওয়ার্ক সার্ভে 2014-15 এবং 2019 সালে সেটা পাবলিশ হয়, যে 30% এখান থেকে আসে, যে মেল হ্যাভিং সেক্স উইথ মেল, সেখানে
প্রায় 4.30। এইচআইভি অ্যান্ড ইউথ, এই যে আমাদের হিজড়া বা অন্যান্য যে সেক্স যারা রয়েছে, তারা কিন্তু ভারতবর্ষে বেশ একটা বড় সংখ্যায় রয়েছে এবং তারা বিভিন্ন প্রস্টিটিউশন, বেগিং, ডু আনপ্রোটেক্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটি, এবং তারা এই যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি যখন করে, আম, এই ধরনের দুই যাকে বলছি হিজড়া বা এই জাতীয় অন্য সেক্সে, তারা কিন্তু আম, প্রায় 1 মিলিয়নের বেশি সারা ভারতবর্ষে রয়েছে এবং তারা আম, যখন কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে তারা কোনো প্রোটেকশন না নিয়ে করে, তাহলে এদের থেকে ছড়ানোর উম, ঝুঁকিটা অনেকটা বেশি। প্রিমেরিটাল সেক্স, আচ্ছা দেখা যাচ্ছে যে বিয়ের আগেই সেক্সুয়াল অ্যাক্টিভিটি মূলত অ্যাডোলেসেন্সদের মধ্যে প্রায় 16 to 20% অ্যাডোলেসেন্স রয়েছে, তাদের প্রিমেরিটাল সেক্স হচ্ছে এবং তারা জানে না কোথায় কোনভাবে কোথায় তাদের এই অ্যাক্টিভিটি হচ্ছে, না জেনে আননোন পার্টনারের সাথে। সুতরাং এই যে অ্যাডোলেসেন্সদের মধ্যেও এখন যেটা হচ্ছে যে স্ট্রিট চিলড্রেন, আমরা আগেই আলোচনা করেছি, স্ট্রিট চিলড্রেন, ড্রাগ অ্যাডিক্টেড পারসনস, এরা কিন্তু এই প্রিমেরিটাল অর্থাৎ আমাদের মেরিটাল সেক্স কি হয়, আমাদের যে সোসাইটাল সেকশন আছে, ধরিয়ে নেওয়া হয় যে সে একজন নিজের পরিচিত লোকেদের মধ্যে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে, সেখানে আমরা কি বলছি মাল্টিপল সেক্স ওয়ার্কার যখন সে করছে, তখন তার মধ্যে হয়তো থেকে যেতে পারে, চান্স থাকতে পারে। হ্যাঁ, সেজন্য প্রিমেরিটাল সেক্স একটা বড় জায়গা, এবং সেটা এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে 60 to 20% অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এটা রয়েছে এবং চিলড্রেনদের রয়েছে, যেহেতু তাদের কোনো গার্জেন নেই এবং তারা অনেক সময় ছেলেরা মেয়েরা একই সাথে রাস্তাতে থাকে। তো এগুলো আমরা আলোচনা করছি কারণ এগুলো হচ্ছে ভালনারেবল এরিয়া, এদেরকে আমাদের টার্গেট করতে হয়। আমরা যখন কোনো কমিউনিটিতে যাব, আমরা এদেরকে টার্গেট করব, তাদেরকে আবার করবো। আমরা যে প্রিভেনশনের কথা বলছি, প্রিজন অ্যান্ড এইচআইভি, আগের দিনে আলোচনা হয়েছে যে যেটাকে এখন বলা হচ্ছে কারেকশনাল হোম। কি হয় এখানে, ছেলেদের কারেকশনাল হোম, মেয়েদের কারেকশনাল হোম আলাদা। মূলত ছেলেদের যে কারেকশনাল হোম, তারা অনেক দিন, দীর্ঘদিন ফ্যামিলি ছেড়ে থাকে এবং এখানে অ্যাডোলেসেন্স এবং মিডিল এজের ছেলেরা যারা থাকে একসাথে, তাদের সেই কন্ট্রোলটা থাকে না। তো তারা অনেক সময় এই ফাঁদে পা যায় এবং তারা এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি প্রিজনে যারা রয়েছে তারা করে ফেলে। চিলড্রেন প্রিজন এদের কথা বললো। হ্যাঁ, তাহলে এদেরকে কি করে প্রিভেনশন করা যেতে পারে, যে বিহেভিয়ার মডিফিকেশন, ইউজ অফ কন্ডম করা যেতে পারে। আমরা আলোচনা করেছি যে আজকাল ব্লক লেভেলে কন্ডম তো রাখাই থাকে, যে কোনো মেম্বার আনতে পারে। সেরকম প্রিজনের ভিতরেও অ্যাটলিস্ট যদি কন্ডম রাখা যায়, যদি কোনোভাবে তারা এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে, সেটাও ঠিক নয়, এটা দেখার কথা। জেল ওয়েলফেয়ার অফিসার একজন থাকেন, ওখানে একজন সোশ্যাল ওয়ার্কার থাকেন, প্রফেশনাল অফিসার রয়েছে, তাদের দেখার কথা। কিন্তু তাও ডেমোক্রেটিকেশন হিসেবে আমরা যে কন্ডম তাদেরকে সাপ্লাই করতে পারি, তাহলে এই যে ছড়িয়ে যাওয়ার ভয়টা সেটা থাকে না। আর কারণ আমরা তো রাত্রে তাদের কাছে কেউ থাকে না, সুতরাং এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আর বিহেভিয়ার মডিফিকেশন বলতে তাদেরকে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তাদের যে অ্যাটিটিউডটা রয়েছে তাদের মধ্যে এগুলো যদি আলোচনা করার সুযোগ থাকে। আজকাল অনেক প্রিজনের ভিতরে রামকৃষ্ণ মিশন, আমাদের সুযোগ হয়েছে এই ধরনের বেশ কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার। তো তাতে কিছুটা বিহেভিয়ার মডিফিকেশন এবং তাদের যে রিস্ক রয়েছে সেটা যদি তাদেরকে অ্যাওয়ার করা যায়, তাহলে সেখান থেকে হয়তো আমরা এই ছড়ানোটা, স্প্রেডটাকে খানিকটা রোধ করতে পারি। অর্থাৎ এই যে সেক্সুয়াল ট্রান্সমিশনটা সেটাকে প্রিভেন্ট করতে পারি এই জায়গাগুলোতে, ভালনারেবল এরিয়া যেগুলো রয়েছে সেগুলোতে। দেন এইভাবে এডুকেট ইয়োরসেলফ এন্ড ফ্যামিলি মেম্বার্স।
একটু yourself বলতে আমরা নিজেরা যদি অ্যাওয়ার্ড হই বিভিন্ন বই পড়ে, যেমন আজকে তোমরা যে সোশ্যাল ওয়ার্কার বই পড়ে এগুলো জানছো, আরো কিছু ইনফরমেশন লেটেস্ট কি বেরিয়েছে সেগুলো আমরা যদি জানার চেষ্টা করি সরকারি দপ্তর থেকে, সেটা নিজেদের জানা। যদিও আমাদের ভারতীয় দর্শনে আমরা বাবা মায়েদের সামনে এগুলো বা বড়দের সামনে এগুলো আলোচনা করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এগুলো আলোচনা করতে হয়, কারণ এটা হয়ে গেলে তো কিছু করার থাকে না। সুতরাং ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আমরা এগুলো ফ্যামিলি মেম্বারদেরকেও এডুকেট করতে পারি। নিজেরা না পারলেও কোনো লোকাল লেভেলে যখন কোনো ক্যাম্প হচ্ছে, আমি হয়তো নেই, আমার কোনো সিনিয়র ওয়ার্কার বা তারা হয়তো সেখানে কথা বলছে, এবং সেখানে যাতে এই যে ভালনারেবল এরিয়া রয়েছে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এসে তাদেরকেও সেই আলোচনায় অংশগ্রহণ করানো। তাহলে এক তো নিজেকে আমাদেরকে জানতে হবে যে আমরা কি করতে চাইছি, এটা কেন অসুবিধা, এবং সেই ফ্যামিলি মেম্বার, কারণ ফ্যামিলির লোকেরা এডুকেট করে আমাদেরকে, তো আমরা পরে পড়বো যে ফ্যামিলি মেম্বারই আমাদেরকে তৈরি করে, আমাদের বাচ্চাদেরকে ফ্যামিলি মেম্বাররাই যা শেখায় সেটাই শেখে। অ্যান্ড দেন বলছে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটি, অর্থাৎ উইদাউট কন্ডম বা উইথ মাল্টিপল পার্টনার্স। যদি নিজের বাড়িতে নিজের বিবাহিত স্ত্রী থেকে থাকে ঠিক আছে, না হলে যারা বেশিরভাগ ক্ষেত্রে ছাড়া যারা মাল্টিপল পার্টনার রয়েছে একের বেশি, বা নিজের বাড়ির বাইরেও তারা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে, সেখানে যারা প্রোটেকশন নেয়, যেটা আমরা নিজেদের ক্ষেত্রে বলছিলাম, সেটা মানে শেষ মুহূর্তে। এবং এটা যদি বললাম যে আজকাল প্রত্যেকটা ব্লক অফিসে একটা বক্সে রাখা থাকে, অর্থাৎ অ্যাডোলেসেন্স বা অন্য কেউ গিয়ে ওটা ফ্রি অফ কস্ট তারা নিয়ে আসতে পারে, এটা কোনো খাতায় লিখতে হয় না, যে কেউ গিয়ে মুঠো করে, আমি দেখেছি অনেক সময় নিয়ে চলে যাচ্ছে। তো সেই ইনফরমেশনটাও তাদেরকে দেওয়া দরকার। অনেক সময় তারা লোকালি কোথায় কিনবে সেটা লজ্জা পায়, সেই জন্য করতে পারে না। তাহলে এই আনপ্রোটেক্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটি যেটা, সেটা কমে। সেই গাইডেন্স ফর পেরেন্টস আর টিচার্স। আজকাল সেক্স এডুকেশন নিয়ে স্কুলে আলোচনা হবে কিনা সেটা নিয়ে অনেক দ্বিমত আছে, আলোচনা আছে। আমরা যে পেরেন্টসের কথা বললাম, বিশেষ করে যদি আজকে আমাদেরই বাচ্চাদেরকে, আমরা যারা এটা সম্বন্ধে জানি, বাচ্চাদের একটু আলোচনা করে দিই, তাহলে তারা হয়তো এই রাস্তাতে যাবে না, বা যদিও কখনো তারা যায় তারা একটা প্রোটেকশন নেবে। টিচাররাও আজকাল স্কুলে এই সেক্স এডুকেশনের মধ্যে এটাকে আলোচনা করে, এবং তাদেরকে বোঝানো যে লাইফ উইল টেক সাম মোর টাইম, যে আমাকে এখনই বিফোর ম্যারেজ সেক্স অ্যাক্টিভিটিস করতে হবে, দিয়ে আমার লাইফটা শেষ করতে হবে, আমার সারা জীবন পড়ে আছে। সেইটুকু তাদেরকে বোঝানো যে তোমার আগামী জীবনটা যদি ভবিষ্যৎটা উজ্জ্বল হয়, তার জন্য অন্তত এটুকু ধৈর্য ধরতে হবে। অর্থাৎ মূল ব্যাপারটা যেটা আমরা বলেছিলাম, এডুকেশন, অ্যাওয়ারনেস পেরেন্টদের মধ্যে, এবং টিচারদের সে রেসপন্সিবিলিটিটা নিতে হবে, এবং এটার ভিতর দিয়ে আমরা এই প্রিভেনশনটাকে অনেকটা করতে পারি, এবং সেটা করে আমরা অনেক দূর এসেছি, এখন অনেকটা কমেছে। প্রিভেনশন অফ ট্রান্সমিশন থ্রু ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস, এটা গেল ডাইরেক্ট সেক্সুয়াল অ্যাক্টিভিটির ভিতর দিয়ে কিভাবে ছড়ায়, আর সেটাকে আমরা কি করে রোধ করতে পারবো। এখন আমরা বলছি যে ব্লাডের ভিতর দিয়ে যেতে যায়, তো এইচআইভি থ্রু ব্লাড ট্রান্সফিউশন, অর্থাৎ হচ্ছে আমরা যখন ব্লাড, আমরা এটাকে বাংলাতে সরাসরি করে নিই, কারণ আলটিমেটলি তোমাদেরকে লিখতে হবে ইংরেজিতেই, তো সেজন্য আমি বাংলায় বলে দিচ্ছি, কিন্তু লেখাটা তো তোমাদের করতে হবে ইংরেজিতে। এইচআইভি থ্রু ব্লাড ট্রান্সফিউশন, অনেক সময় বিভিন্ন পেশেন্ট বা অন্য কোনো কারণে এই কারণে ব্লাড দিতে হলো, তো এই যখন ব্লাড দেওয়া হচ্ছে অনেক সময় কি হয়, সেগুলো টেস্ট করা হয় না ভালো করে। অর্থাৎ ব্লাড দেওয়ার সময় আমি কোনো কারণে ইনডেট হয়েছে, আমার ব্লাড দেওয়া দরকার হতে পারে, বা অন্য কারো দরকার হয়েছে, তখন ওটার ভিতর দিয়ে দেখা গেল ইমপিওর ব্লাড, যেখানে এইচআইভি ইনফেকশন আছে সেরকম ব্লাড আমার শরীরে চলে গেল। এটাকে রোধ করার জন্য ডাক্তার এবং যারা নার্স রয়েছে তাদেরকে কিন্তু আরো দায়িত্ব তাদেরকে নিতে হবে। আমরা পরে আলোচনা করব যে যাতে করে এই ব্লাড স্ক্রিনিংটা ঠিক মতো হয়। হ্যাঁ, আমরা ব্লাড ক্যাম্প করে যখন রাখছি,
প্রত্যেকটা ব্লাড যেন ঠিকভাবে স্ক্রিনিং করা হয়। আহ, কারণ আমাদের যে ব্লাড আজকাল আমরা কালেক্ট করি সবটা তো এমনি আসে না, কিছু কমার্শিয়াল রয়েছে যারা বিজনেস করে, তারা রেগুলার ব্লাড দেয়, সেটাকে যদিও আজকাল আটকানো হয়েছে, আমরা আগে আলোচনা করেছি। হুম। কিন্তু তবুও এরকম ব্লাড এসে যায়, সেই জন্য স্ক্রিনিংটা খুব দরকার। নিডলস এন্ড সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এখন তো হয়ে গেছে যে সিরিঞ্জ, এগুলো একবারই ব্যবহার করা হয়। তো সেটা হচ্ছে কিনা সেটা ভালো করে দেখা। নার্স এবং ডাক্তাররা তাড়াহুড়ো করে হাতের কাছে নেই, আরেকটা আছে সেটাকে ব্যবহার করলো। এবং সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ডেলিভারির সময় বা অন্য কোনো কারণে যেগুলো রয়েছে সেগুলো ঠিকমতো স্টেরিলাইজ হয়েছে কিনা সেটাকে দেখা, সেটাতে জোর দেওয়া, কোনোভাবেই এটাতে কম্প্রোমাইজ করা যাবে না, কারণ ওটার ভিতর দিয়ে আমার শরীরে সেটা চলে যেতে পারে। দেন হেমোফিলিয়া অ্যান্ড এইচআইভি, এটা অনেকের শরীরে এটা জন্ম থেকেই থাকে, যাদেরকে মাঝে মাঝে ব্লাড দিতে হয়। হ্যাঁ, এটা একটা অসুখ। তো সেটার ক্ষেত্রে এটা হয়, যেহেতু ফ্রিকোয়েন্টলি তাদেরকে ব্লাড দিতে হয় তাদের শরীরে, এটা জন্মগত হবে। তো একইভাবে যেখানে আমরা ব্লাড ট্রান্সফিউশনের কথা বলছি, এটা তো ব্লাড ট্রান্সফিউশন আলটিমেটলি করতে হয়। তো সেখানে তাদেরকে কিন্তু প্রিকশনটা নিতে হবে। সেটার জন্য এটা যারা নার্স ডাক্তার তাদেরকে আরেকটু দায়িত্বশীল হতে হবে। আজকাল আমাদের মতো দেশে ডাক্তার এবং নার্সের সংখ্যা খুবই কম, চাপ থাকে। সেজন্য আমাদের অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হিসেবে সেখানেও আমাদের একটা রুল থেকে যায় যে এদেরকে সেটা অ্যাওয়ার্ড করা। ইনজেক্টিং ড্রাগ, ওরা জানে না সেটা না, ইনজেক্টিং ড্রাগ ইউজার্স। আমরা জানি যে বিভিন্ন ড্রাগ একজন সিগারেট বা অন্যভাবে গাঁজার ভিতর দিয়ে দেয়, আর একটা আছে ইনজেকশন দিয়ে তারা রেগুলার শরীরে ব্লাডের মধ্যে দেয়। অর্থাৎ প্রতিদিন তাদেরকে সেই বিভিন্ন ইনজেকশন দিতে হয়, এবং এইগুলো কোনো না কোনো গ্রুপে সাধারণত থাকে, তারা একা একা খুব কম করে। পেয়ার গ্রুপ আছে, তারা একই জায়গায় বসে একটা ড্রাগ একজন নিল আরেকজনকে দিল, তো সেখানটাতে ছড়িয়ে যাওয়ার চান্স তো থেকেই যায়। হ্যাঁ, ওরা যে সবসময় ওই নিডলটা ফেলে দেয় সেটা না, যেহেতু গ্রুপে বসে অনেক সময় এটা করে, বা হয়তো ও একটাই নিচ্ছে, সেটা ঠিক মতো আমরা কি বলেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, আনহাইজেনিক কন্ডিশনে থাকে। সুতরাং এটা আরেকটা জায়গা যেখানে আমাদের প্রিকশন নিতে হবে, যে ব্লাডের মধ্যে এই জায়গাগুলো রয়েছে, এই যে রুটগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু আমাদের ব্লাডে যায়। অ্যাপার্ট ফ্রম সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, সেক্সুয়াল অ্যাক্টিভিটি তো হচ্ছে, সেক্সুয়াল ইন্টারকোর্স যখন হচ্ছে, সেটা মেন হ্যাভিং সেক্স উইথ মেলস বা মেল ফিমেল একসাথে এসে যাই হোক না কেন, সেটা হবে বলেছি। এখানে হচ্ছে যে ব্লাডটা মূলত রক্ত নেওয়ার সময় সেই রক্তটা দেখে নেওয়া, এবং সেই নিডলস এবং সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো সেগুলো ঠিকমতো স্টেরিলাইজ হচ্ছে কিনা, বা ওয়ান টাইম ইউজ সেরকম কোনো জিনিস ব্যবহার হচ্ছে কিনা। আর এই যারা ড্রাগ অ্যাবিউজ রয়েছে, ড্রাগ যারা নেয়, সেই গ্রুপগুলোকে টার্গেট করে তাদেরকে অ্যাওয়ার্ড করা। আমি হয়তো এখনই তার সেই ড্রাগ অ্যাবিউজটা তাকে রিহেবিলিট করতে পারবো না, অনেক সময় অনেক অর্গানাইজেশন সেটা করছে, কিন্তু এখনই তাদেরকে এটাতে অ্যাওয়ার্ড করা, যাতে করে তারা একই সিরিজ বহুলোকে ব্যবহার না করে। তো সেটা একটা জায়গা ব্লাড ট্রান্সফিউশনের। দেন প্রিভেনশন অফ ট্রান্সমিশন ফ্রম মাদার টু চাইল্ড, অলরেডি আমরা আগের দিন আলোচনা করেছি। মাদার টু আনবর্ন চাইল্ড রেট ইজ 95%। যে আমি যদি পজিটিভ মা কাউকে পাই, তার মানে তার বাচ্চা পেটে আছে এবং মা পজিটিভ, 95% হচ্ছে চান্স হচ্ছে সেটা বাচ্চাটা পজিটিভ হবে। এটা বড় কনসার্ন আমাদের জন্য, যে মা তো গেলই, বাচ্চা যেটা আসছে, যেটাকে আমরা বলি যে তারাই আগামী দিনের ভবিষ্যৎ, 95% ক্ষেত্রে তারা কিন্তু ইনফেকশন নিয়েই জন্মাচ্ছে, ডিজিজ নিয়েই আসছে। বর্ন চাইল্ড এইচআইভি পজিটিভ মাদার ইজ অ্যাবাউট 20। বাচ্চা হয়ে গেছে, হয়তো ভালো ছিল, কিন্তু তারপরেও যদি পজিটিভ মায়ের সাথে থাকে, ওগুলো তো ব্রেস্ট ফিডিং এগুলো হয়,
সেখানেও 25 to 30% চান্স রয়েছে। জন্মের সময় হয়তো ছিল না, কিন্তু এখন হয়ে যাওয়ার চান্স রয়েছে। এবং ট্রান্সমিশন অফার্স ডিউরিং ডেলিভারি, মূলত এইটা যেটা হয় যে ডেলিভারির সময়ে আমরা বিভিন্ন ফর্সেল বা কোনো কিছু ব্যবহার করছি, তারপরে যে নাড়ি কাটার একটা ব্যাপার আছে, তার মানে বলা হয় যে সংস্পর্শে একটা আসছে, অর্থাৎ যেটা হয়ে যায় সেটা হচ্ছে ডেলিভারির সময় ওই জায়গাটা। সেই জন্য ডেলিভারির আগে যদি আমরা ওকে কোনোভাবে প্রোটেকশন দিতে পারি তাহলে বেঁচে যেতে পারে। ডেলিভারির সময়ে আমাদের বাচ্চার বা মায়ের রক্তের মিশ্রণের একটা জায়গা রয়েছে। 14% ইনফেকশন বলছে ব্রেস্ট ফিডিং। আমরা আজকাল ইউনিসেফের অনেক প্রোগ্রাম করেছি, সেখানে আমরা বলি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর 6 মান্থ, 6 মাস কোনো জলও দেবো না, শুধু ব্রেস্ট ফিডিং করাবো, কারণ মায়ের দুধের মধ্যে যে কোলেস্টেরল রয়েছে সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো যে মা ইনফেক্টেড এবং সেটা খেলে তার অসুবিধাটা হবে, কিন্তু মারা সেই ব্রেস্ট ফিডিং করিয়ে অনেক সময় হয়তো বুঝতে পারছে না, দেখা যাচ্ছে যে ব্রেস্ট ফিডিং এর ভিতর দিয়ে মায়ের বুকের দুধ খাওয়ার ফলে 14% ইনফেকশন এসেছে, স্টাডি থেকে রিপোর্ট থেকে এসেছে। তাহলে কি করা যাবে? জন্মের থেকে হচ্ছে, ডেলিভারির সময় হচ্ছে, ব্রেস্ট ফিডিং এ হচ্ছে। তো এখন একটা রাস্তা আছে যে মাকে যদি 14th উইক কনসিভ করার পরে থেকে একটা ওষুধ খাওয়ানো যায়। 14 সপ্তাহ পরে মাকে একটা ওষুধ যদি দেওয়া যায় তাহলে এটাকে রোধ করা যায়। এখন আমাদের দেশেও এসেছে এবং আফ্রিকাতে নেভিডাপিন, এটা এখানেও দেওয়া হয়, সিঙ্গেল ডোজ প্রোভাইডেড অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি। ডেলিভারির সময় একটা ডোজ দিয়ে দেওয়া হয়, যাতে করে এই যে ডেলিভারির সময় যে ট্রান্সমিশনটা হওয়ার চান্স রয়েছে সেটাকে রোধ করা যায়। তো এই নেভিডাপিনটা এখন আমাদের এখানেও দিচ্ছে, and one dose to the baby after 72 hours of birth। তাহলে সিঙ্গেল ডোজ মাকে দেওয়া হচ্ছে ডেলিভারির সময়, আর বাচ্চাকে দেওয়া হচ্ছে আফটার 72 hours of birth। তাহলে বলছে এটাকে এখন রোধ করা যাচ্ছে। তাহলে কিছু কিছু জায়গাতে আমরা অনেকটাই প্রোগ্রেস করেছি, যে একেবারে আগেকার মধ্যে যে হতাশ সেটা নয়। আবার এটা ছেড়ে দিলেও হবে না যে না কিছুই হয় না, তাহলে আবার সব লুজ হয়ে যাবে। এবং এগুলো সবই খুব খরচ সাপেক্ষ। কিছু সরকার থেকে দেওয়া হয়, সরকারের থেকে কিনতে হয়, মানুষের সাধারণ কেনার পক্ষে অসুবিধা। তাহলে এই যে মায়ের থেকে বাচ্চা যে সেটা তাকে বুঝতে পেরেছে যে হয়, এবং এটাকে রোধ করার জন্য এখন এই দুটোই পন্থা আছে। 14 উইক থেকে দেওয়া হয়, এখন নেভিডাপিন একটা সিঙ্গেল ডোজ এবং বাচ্চাকে একটা সিঙ্গেল ডোজ 72 hours after birth। আদার প্রিভেন্টিভ মেজার্স কি কি নেব? অবশ্যই আমরা ডাক্তারের সাথে কথা বলবো, কাউন্সিলর, যদি আমরা ঠিক করি যে কোনো পজিটিভ এইচআইভি পজিটিভ মা যদি ভাবছেন তার বাচ্চা নেই, কনসিভ বাচ্চা নেবেন, তাহলে ইমিডিয়েটলি তারা যেন ডাক্তারের সাথে আলোচনা করে এবং কাউন্সিলরের সাথে দেখা করে। আজকাল কাউন্সিলরকে আমরা বলেছি যে প্রত্যেকটা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে কাউন্সিলর আছে, তারা গাইড করে দেবেন এবং সেখানেই ডাক্তারকে কনসাল্ট করা যাবে। এর জন্য কোনো পয়সা খরচা করতে হয় না। তো যদি সে মা বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই আলোচনা করে, তাহলে প্রথম থেকেই তারা সেই প্রিকশনগুলো নিয়ে নেবে। সুতরাং একবারই নেওয়া যাবে না বাচ্চা সেটা নয়, এবং অবস্থাটা দেখে কোন পজিশনে আছে, কোন মেডিসিন তাকে দেওয়া হবে সেটা ডাক্তার এবং কাউন্সিলররা ঠিক করে দেবে। পজিটিভ ওমেন নট অফ ফর অ্যাবর্শন। যদি এইচআইভি পজিটিভ হয়ে গেছে জানতে পেরেছে কোনো মা, এবং সেই অবস্থায় তার গর্ভে কোনো প্রেগনেন্সি এসে গেছে এবং তিনি হয়তো ভাবছেন যে তাহলে এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে হবে, অবশ্যই বলছে না। এইটা বলছে অবশ্যই করতে গেলে
অনেক অসুবিধা হয়। সেজন্য অ্যাবর্শনে বাচ্চা এসে গেলে অ্যাবর্শন করতে না বলছে। এমনিতেই তো নরমাল অ্যাবর্শন আমাদের হয় না, সুতরাং অ্যাবর্শনটা অনেক সময় বলে তাহলে বাচ্চাটাকে নষ্ট করে ফেলে। এর অনেকগুলো ইমপ্লিকেশন আছে। আর শুধু ব্রেস্ট ফিড, আমরা আগেই আলোচনা করেছি যে বাচ্চা হওয়ার পরে ব্রেস্ট ফিড বন্ধ করবে। কিন্তু অনেক সময় পারমিশন দিচ্ছে যে মায়ের সাথে কথা বলে, কারণ আমরা এই ব্রেস্ট ফিডিং এর ভিতর দিয়ে কতগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে গড়ে ওঠে। সুতরাং আমরা সেটাকে যদি করতে চাই, কারণ আমি বললাম ব্রেস্ট ফিড করবে না, বাচ্চাটা হয়তো খাবার অভাবে মারা যেতে পারে, কারণ অনেক মায়ের সেই সামর্থ্য নেই যে সেরকম ফিড দেবে। মায়ের বুকের দুধটা খেয়েই হয়তো সে বেঁচে থাকে। সেই জন্য বলছে যে ব্রেস্ট ফিডিং হবে না, কিন্তু যদি মা দেখা যায় খুবই গরিব এবং তার সেই কেনার সামর্থ্য নেই, তাহলে সেটা ডাক্তারের সাথে আলোচনা করে তাকে ব্রেস্ট ফিডিং দেওয়া অ্যালাউ করা যেতে পারে। এটা আরেকটা জায়গা। সেই জন্য ব্রেস্ট ফিড এটা বলার পরে ওটাও থাকলো যে সেই সিচুয়েশনে প্রথমটা হচ্ছে না ব্রেস্ট ফিডিং করাবে না, কারণ আমরা দেখছি 40% হয় ইনফেকশন। তাহলে কি রাস্তা? ডাক্তারের সাথে আলোচনা করে কি প্রিকশন নিয়ে কিভাবে দিলে সেই ব্রেস্ট ফিডটা করা যেতে পারবে। এক্সট্রিম কেসে যেখানে সেই মায়ের পজিটিভ মা যিনি ওই বাচ্চাকে অন্য কোনো ফিড দিতে পারবেন না, তাহলে সেই বাচ্চাটা আরো দুর্বল হবে, সেটা এমনিতেই মারা যাবে। সেই জন্য দুটো অপশনই আছে, কিন্তু সেটা মায়ের পারমিশন এবং ডাক্তারের সাথে কথা বলে করা যেতে পারে। আর একটা খুব বড় জায়গা যে কোনো ভুল তথ্য আজকাল কেউ হয়তো আমাকে বলে দিল, মিসকনসেপশন যেগুলোকে বলি, আমরা মিসকনসেপশন নিয়ে পড়েছি এইচআইভি এর সম্বন্ধে। সেগুলো এই ডাক্তার কাউন্সিলর এরা যা বলছে, পাড়ার লোকে গ্রামের লোকে কি বস্তিতে কে কি বললো, এরকম কোনো তথ্য বা মেসেজ পড়ে যেন আমরা বিভ্রান্ত বা কোনো সিদ্ধান্ত না নিই। এটা একটা জায়গা যে সেটা কনসাস থাকতে হবে আমাদের। অনেক সময় আমরা এই ভুল তথ্য শুনে কেউ হয়তো বলে দিয়েছে, হাতুড়ে ডাক্তার আমাকে এটা বলে দিয়েছে, একেবারেই না। আমি যে বললাম যে এই কনসাল্ট করার জন্য কাউন্সিলিং এর জন্য কোনো পয়সা লাগে না, সরকারি দপ্তরে বিনা পয়সায় এই সুযোগগুলো আছে। অনেক বেসরকারি সংস্থা রয়েছে যারা এটার উপরে কাজ করছে, তো সেগুলো জেনে তারপরে করা উচিত। মানে কখনোই ভুল তথ্য বেস করে আমরা যেন কোনো কাজ না করি, সেটা একটা বড় জায়গা। কারণ আমাদের সেই প্রিভেনশনটা তাহলে হবে না। ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড একটা দিয়েছে, আমরা কিভাবে নেবো, যে আমরা যে প্রিকশনটা নেবো, প্রথম হচ্ছে হ্যান্ড ওয়াশিং উইথ সোপ বিটুইন ইচ পেশেন্ট কন্ট্যাক্ট। নার্স বা অন্যান্য যারা রয়েছে প্রত্যেকটি পেশেন্টকে যেমন আমরা চেক করবো, এবং সোশ্যাল ওয়ার্কাররা যদি কোথাও যাই আমরা তার সাথে যেমন কথা বলছি বা কিছু করছি, আমরা হ্যান্ড ওয়াশ করবো। আমরা তো কোভিড-19 হ্যান্ড ওয়াশটা ভালো শিখেছি। সাবান দিয়ে একজনকে কাজ করার আগে আমরা ভালো করে দেখবো। গ্লাভস পরবে ডাক্তাররা, নার্সরা, এবং একটা গ্লাভস পরে আরেকজনকে দেখলাম সেটা না, ওটা ফেলে দিয়ে আমার ফ্রেশ গ্লাভস ব্যবহার যেন করে, কারণ এটা ডাক্তারদের করার কথা। আমরা যদি আজকাল কখনো কোনো ডাক্তারখানায় যাই, আমরা কিন্তু ডাক্তারদের সেগুলোই বলবো। আর ডাক্তাররা গাউন পড়েছে কিনা, কারণ ডাক্তার বিভিন্নভাবে বিভিন্ন রকম পেশেন্টকে চেক করছে। তার নর্মাল ড্রেস আছে, সেখানে কোনোভাবে জাম বা কোনো কিছু শরীরে আসতে পারে। মাস্ক অ্যান্ড আইওয়্যার, চোখে এবং মুখে আমরা মাস্ক ব্যবহার করব। সাফ ইনস্ট্রুমেন্ট নিডল শুড বি ডিসপোজড অফ। হাতের কাছাকাছি সেরকম কোনো যন্ত্রপাতি সুচ যেগুলো সাবধানে রাখবো, সরিয়ে রাখবো। কারণ আমরা কি বলেছি, কোনোভাবে ব্লাড যদি বেরিয়ে যায় তাহলে এটা আরেকজনের শরীরে এক্সপোজ আছে, এরকম জায়গায় লেগে গেলে এটা ছড়াতে পারে। সেই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করবো। এইচআইভি প্রিভেনশন হেলথ কেয়ার সিস্টেম, তাহলে আমরা যত্ন কি করে নেবো?
ওয়ার্কার শুড নো দ্য এইচআইভি স্ট্যাটাস, কি অবস্থায় আছে, হ্যাঁ, কোন পজিশনে আছে, এআরটি অন্য কিছু নিচ্ছে কিনা, হ্যাঁ, ইনভেসিভ প্রসিডিওর বলছে এমন কিছু মারাত্মক যেখানে ধস্তাধস্তি করতে হবে এরকম কোনো জায়গায় যাব না যেখানে কোনো উন্ড হতে পারে বা কেটে ছিঁড়ে যেতে পারে। হুম, এবং এ ব্যাপারে আমরা এক্সপার্ট ওপিনিয়ন দেব কোনো কিছু করতে গেলে। প্রেগনেন্ট উমেন লিমিটিং হার ইন্টারাকশন উইথ এইচআইভি পেশেন্ট, একেবারে যারা গর্ভবতী মা তারা যেন একটু এইচআইভি পেশেন্ট থেকে দূরে থাকেন। ওই যে বললাম যে এমনি ছড়ায় না, কিন্তু কোনো কারণে ছিঁড়ে গেছে, কেটে গেছে, কাজ হয়ে যেতে পারে। সেজন্য প্রেগনেন্ট মায়েদেরকে একটু সাবধানে রাখা, তারা যেন সরাসরি ইন্টারাকশনে না আসে এইচআইভি পেশেন্টের সাথে। যদি কোনোভাবে কেটে ছিঁড়ে যায়, তাহলে বলছে যে এখানে তুমি ডেটল দিয়ে দেবে না, ওয়াশ উইথ ওয়াটার অ্যান্ড অ্যান্টিসেপ্টিক, নট ডেটল। ডেটলে বলতে এটা হয় না, এমনি জল দিয়ে এবং কোনো অন্য কোনো অ্যান্টিসেপ্টিক দিয়ে সেটাকে পরিষ্কার করা। হতেই পারে নার্সদের ডাক্তারদের ক্ষেত্রে অনেক সময় করে কেটে গেল, তো সেটাকে অ্যাভয়েড করা, জল দিয়ে ধুয়ে দেওয়া। আমরা ইউনিট 2 তে এসে গেলাম, কন্টিনিউ অফ কেয়ার। এই যে আমরা কেয়ারের কথা বলছি, তাহলে কিভাবে সেই যত্নটা নেবে, আমরা প্রিভেনশনের কথা বলছি না, তাহলে বিভিন্ন ভাবে আমরা যদি যত্নটা নেবো সেটা কিভাবে হবে। হ্যাঁ, সাপোর্ট সার্ভিস মোস্ট ইম্পর্টেন্ট। যে সেই পেশেন্ট এইচআইভি পজিটিভ ছেলে বা মেয়ে, তাদের সাপোর্ট সার্ভিসটাকে আমাকে নিয়ে আসতে হবে। সাপোর্ট সার্ভিসের মধ্যে হ্যাঁ আছে ডে কেয়ার, হোম কেয়ার, হসপিটাল কেয়ার, হসপিটাল কেয়ার, এতগুলি। ডে কেয়ার তাকে হয়তো সারাদিন করে একটা জায়গায় রাখতে হবে, সিম্পল ট্রিটমেন্ট, কাউন্সেলিং করা হবে। যে বললাম হসপিটালে রেখে তাকে বোঝানো, রোগটার সম্বন্ধে তাকে অ্যাওয়ার করা, কি করবে কি করবে না, বিভিন্ন টেস্টগুলো করা। ওই যে আইসিডিএস সেন্টারে যখন আমরা দিয়ে যাই তখন কাউন্সেলিং করা হয়, টেস্টিংও হয়, প্রিভেন্টিভ এডুকেশনও দেওয়া হয়, ক্লিনিক্যাল আমরা এটা আগে আলোচনা করেছি, অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড আর্লি ডায়াগনোসিস সেটাও করে নেওয়া হয়, যে টেস্ট করে হয়েছে কিনা টেস্ট করে নেওয়া হয়। এটা হচ্ছে একটা সিম্পল ট্রিটমেন্ট। একদিনে যখন হসপিটালে ভিজিট করছে এবং যখন সে ফেরত আসছে বাড়িতে, হোম কেয়ার, তাহলে তাদেরকে ট্রেনিং দেওয়া। কমন সিমটম কি, মেনটেন নিউট্রিশন সুপারভিশন। অর্থাৎ আমরা কি বলেছি, নিউট্রিশন সুপারভিশন কেন, যে আমাদের শরীরে ইমিউন সিস্টেমটা নষ্ট হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট হয়ে গেছে। তাহলে আমাকে এমন কিছু খাবার দিতে হবে যাতে আমার ব্লাড সেল তৈরি হয় এবং আমার এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা আবার নতুন করে একটু তৈরি হয়। সেল কিছু মরে গেছে, আমাকে আবার সেটা রিজেনারেট করতে হবে। এবং তাকে গাইড করা, সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া, এই যে হেল্প উইথ বাদিং, স্টাডিজ, কুকিং, শপিং এটসেট্রা। অর্থাৎ তাকে ইনিশিয়াল যে সাপোর্টগুলো রয়েছে, সাইকোলজিক্যাল না ফিজিক্যাল হেল্প যেগুলো লাগবে। স্নান করাতে যে বলেছি, স্নান একসাথে বাথরুমে করলে আমাদের ছড়ায় না। পড়াশোনা যে করছে তাহলে সে পড়াশোনার যে অসুবিধা হচ্ছে কিনা, মায়েদের যদি হয় তাকে রান্নার আমি একটু কাউকে দিয়ে হেল্প করে দিলাম, বাজার করে দেওয়া। অর্থাৎ এই যে বাড়িতে আমরা যে সাপোর্ট সিস্টেমটা বলছি সেটা লাগবে। একটা বললাম কি, ডে কেয়ারে, অর্থাৎ যখন হসপিটালে বা কোথায় যাচ্ছে তারা কি করবে, বাড়িতে কি করব। দেন হসপিটাল কেয়ার, হসপিটালে কি হয়, ল্যাব টেস্ট, ইনভেস্টিগেশন করছে, ট্রিটমেন্ট করছে, ওষুধ যদি এআরটি বা অন্য কিছু দিতে হয়, আমাদের একটাই রয়েছে যে এআরটি দেয়। অ্যাকিউট নার্সিং কেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ এডুকেশন, এটা হসপিটালের কাজ। অর্থাৎ প্রত্যেকের কিন্তু কি কাজ সেটা ভাগ করে দেওয়া হয়েছে। দেন হসপিক কেয়ার, ক্রনিক ইলনেস। এই হসপিটাল হচ্ছে যে একেবারে যখন এরকম হয়ে যায়, আজকাল অনেক এরকম অর্গানাইজেশন রয়েছে, অনেকটা সেই ওল্ড এজ হোম টাইপের, যে ওখানে নিয়ে গিয়ে যদি তোমাকে রেখে দেওয়া হয় তাহলে তারা তাদের যত্ন নেয় যাতে শেষ জীবনটা তারা খুব ভালোভাবে পার করতে পারে। সেখানে রেখে তাদেরকে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া, নিউট্রিশনাল ব্যালেন্সটা ঠিক করা, স্পিরিচুয়াল আলোচনা করা। এই যে টার্মিনাল কেয়ার মানে একদম শেষ মুহূর্তে যখন এসে গেছে তাকে যত্ন নেওয়া, যেটা হয়তো অনেক সময় বাড়িতে সম্ভব হচ্ছে না। আমি চাইলেও
হয়তো বাড়িতে সেরকম কেউ নেই যে আমাকে যত্ন করবে, হুম, আমাকে হসপিটাল তো ওষুধ দিয়ে ছেড়ে দেবে, হ্যাঁ, তাহলে আমি যাবো কোথায়? তাহলে এরকম কিছু কিছু আজকাল অনেক জায়গায় আছে যেখানে তারা এই ধরনের পেশেন্টদের রেখে দেয়, যেটা আমরা বলছি হসপিটাল। তাদেরকে শেষ জীবনে তাদেরকে একটু যত্ন নেওয়া, সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া, খাওয়া দাওয়া ঠিক মতো করানো এবং স্পিরিচুয়াল আধ্যাত্মিক কিছু আলোচনা করা, যেটা তার মনের শক্তিটা যোগায় এবং বেঁচে থাকার ইচ্ছাটা খুঁজে পায়। আলটিমেটলি তাকে একটু শক্তি যোগানো, ভেঙে যাতে না পড়ে। হুম। তো এইগুলো হচ্ছে একটা আমাদের কন্টিনিউয়াম অফ কেয়ার। কেয়ার কোথায় কোথায় কার কি রোল সেটা আলোচনা হচ্ছে। যে ডিসপেন্সারি স্টাফ, পিএসসি স্টাফ, তাদেরকে রয়েছে যেখানে আমরা হসপিটালে যাচ্ছি, ফ্যামিলি ফ্রেন্ডস তাদেরকে অ্যাওয়ার্ড করা, সোসাইটিতে এনজিও, ভলেন্টিয়ার্স, ডাক্তার, সোশ্যাল ওয়ার্কার, প্রত্যেকেরই কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে, যেটা এই যে এনজিওর কথা বলছি, ভলেন্টিয়ার যেগুলো আগামী দিনে তোমরাই হয়তো সেই কাজগুলো করবে, অনেক সোশ্যাল ওয়ার্কাররা আমি দেখেছি কিভাবে এদেরকে আহ, ডাক্তার দেখানোর পরে কি হয়, অনেকে হারিয়ে যায়, আসে না, হয়ে লুকিয়ে ফেলে। তাদেরকে ট্র্যাক করা, এনজিওর লোকেরা, ভলেন্টিয়ার্সরা কিন্তু তাদেরকে ট্র্যাক করে, আবার এটা ওপেনলি গ্রামে বা বস্তিতে গিয়ে খুঁজলে তারা সন্দেহ করবে। সেই জন্য বিভিন্ন সিস্টেম আছে আজকাল, যেহেতু মোবাইল হয়ে গেছে, মোবাইলে তাদেরকে কন্ট্যাক্ট করিয়ে আবার যাতে ফলো আপে আসতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে অ্যাসিওর করতে হয়। দেন হোম কেয়ার আমরা অলরেডি বললাম। বেশিরভাগ আমরা কি করি, বাড়িতে থাকতে ভালোবাসি। টার্মিনাল ফেজ, বিশেষ করে যখন শেষ দিকে এসে গেছে, আমরা হসপিটাল বা কোথাও থাকতে চাই না, বাড়িতে গিয়ে মরবো, এরকম একটা কমফোর্টেবল একটা হোম তার বাড়িতে ইজি মনে করে, নিজের মতো করে থাকে। আর যদি বাড়িতে থাকে তাহলে কি হসপিটালের চাপটা কমে। সবাই যদি হসপিটালে থাকে, অত হসপিটাল কোথায় পাবে, স্টাফ কোথায় পাবে, খরচটা কমে, লেস এক্সপেন্সিভ হয়, আর ফ্যামিলি সাপোর্টটাকে অ্যাসিওর করা যায়। তাহলে বাড়িতে থাকলে এতগুলো সুবিধা, পেশেন্ট নিজে চায় বাড়িতে থাকতে, কমফোর্ট ফিল করে, হসপিটালের চাপটা কমে, খরচটা কম, আর ফ্যামিলি সাপোর্টটা অ্যাভেলেবেল হয়। দেন ম্যানেজমেন্ট অফ কমন এইচআইভি রিলেটেড সিমটম এট হোম। আমরা যেগুলো হয়, যে জ্বর হচ্ছে, আমরা এগুলো চটচট করে পড়ে, যেগুলো আমরা সবাই করি, থার্মিটার দিয়ে দেখা, দেন ট্রাই টু মেক লোয়ার and remove unnecessary cloth, provide plenty of water। যদি জ্বর হয়ে যায়, কারণ এতে বিভিন্ন রকমের সিমটম গুলো দেখা যায়, হঠাৎ টেম্পারেচার বেড়ে গেল, তাদের কাছে যেন থার্মিটার থাকে। আর প্রয়োজনে আমরা ডাক্তার বা নার্সে হেল্প, যদি জ্বর খুব বেড়ে যায়, অন্য সিমটম দেখা যায়, তাহলে হসপিটালে দিয়ে দেওয়া। ডায়রিয়া হয়, আর ডায়রিয়া হলে কি করতে হবে সেগুলো তো আমরা জানি, যে জল খাওয়াতে হবে, ওআরএস দিতে হবে, যাতে ডিহাইড্রেশন না হয়। কারণ এই যে এআরটি যেটা দেওয়া হয়, এটা আমরা জানি যে অনেক সময় অ্যান্টিবায়োটিক দিলে আমাদের লুজ মোশন হয়। তো এআরটি যখন স্টার্ট হয়ে যায়, হুম, তখন কিন্তু অনেক সময় ডায়রিয়ার মতো হতে পারে। তা সেটাকে ম্যানেজ করা, আমি সারাতে গেলাম একটা, আর একটা ডায়রিয়া দিয়ে হয়তো মারা গেল। তো সেই জন্য ডায়রিয়া যে কমন জিনিসগুলো হচ্ছে, তাকে জল প্রচুর পরিমাণে খাওয়া এবং ওআরএস দেওয়া। আর যদি দেখা যায় 24 ঘন্টার মধ্যে সেটা না কমছে, তাহলে হসপিটালাইজ করা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। তাহলে এগুলো হচ্ছে কমন ম্যানেজমেন্ট আমাদের বাড়িতে করতে হবে। জ্বর হতে পারে, ডায়রিয়া হতে পারে, স্কিন স্কিন চামড়াতে জ্বালা হচ্ছে, রেকটাল পায়খানা, তাদের ওখানে ইরিটেশন হচ্ছে, তাহলে সেখানে লোশন দেওয়া, ভেসলিন দেওয়া, বা গরম জলে দিনে 3-4 বার বসিয়ে রাখা, তাহলে এই যে ইরিটেশন গুলো সেগুলো হয় না। এগুলো কমন সিমটম হয়, যখন হয়ে গেছে ওষুধ চলছে কিন্তু এগুলো হবে। পাইলসের সমস্যা হয়, ব্যথা হচ্ছে, প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে পেনটাকে কমানোর জন্য। স্কিনে যেটা হয়, র্যাশ বেরিয়ে যায়, চুলকায়, আম, কিছু কিছু হয়তো ঘা দেখা দিল, ড্রাইনেস, অ্যাবসেস, ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন। সেক্ষেত্রে হচ্ছে চামড়াটাকে সাবান দিয়ে, জল দিয়ে পরিষ্কার করে শুকনো রাখা, কিন্তু ঘষাঘষি করা চলবে না। আর যদি দেখা যায় সেখান থেকে কোনোভাবে দুর্গন্ধ কিছু বেরোচ্ছে,
অ্যালার্জিক রিয়াকশন হয়েছে, তাহলে অবশ্য আমাকে ডাক্তারের সাথে আলোচনা করতে হবে। তাহলে আমরা ওটা কিছু টার্ম দিচ্ছে হয়, মুখে হয়, গলাতে হয়, ফাঙ্গাল ইনফেকশন, ঘা দেখা দিচ্ছে ঠোঁটে। তার কারণ হচ্ছে আমার শরীরে ভিটামিন কমে গেছে, ইমিউন সিস্টেম ডেফিসিয়েন্সি। এটা হলে আমাদের দেখবে অনেকে আজকাল জিভে ঘা হয়, তখন আমাদের ভিটামিন বি কমপ্লেক্স খেতে বলে, অর্থাৎ ভিটামিন বা এগুলো কমে গেলে ইনফেকশন গুলো হয়ে যেতে পারে। তো সেগুলো কমন জিনিস, কিন্তু এরপরে যদি লাগাতার হতে থাকে তো আমাকে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। এগুলো হচ্ছে কমন সিমটম, যেগুলো এদের দেখা দেয়। এরপর সেগুলো আমাকে বাড়িতেই কিন্তু এগুলো আমাকে জানতে হবে, আমি কি করে সেটাকে ওকে রিলিফ দেবো একটু করে। দেন কি করবো, বাড়িতে আমাদের করে দিব হেলদি ডায়েট, শাকসবজি দেওয়া, ভিটামিন যদি সমস্যা থাকে সেরকম দেওয়া, মাউথ ওয়াশ, প্রত্যেকটা খাবারের পরে মুখটা ঠিক মতো ব্রাশ করা, মাউথ ওয়াশ লিকুইড অনেক সময় পাওয়া যায়, না হলে নর্মাল ব্রাশ দিয়ে। শক্ত খাবার কোনো খাবো না যাতে করে মুখে কেটে ছিঁড়ে যেতে পারে। মশলা জাতীয় খাবার দেবো না, ঠান্ডা খাবার দেবো, গরম দেবো না। কোল্ড ড্রিঙ্ক, মানে কোল্ড ড্রিঙ্কস মানে পেপসি বা এরকম না, ঠান্ডা পানীয় দেবো। মিষ্টি জাতীয় খাবার কম দেবো। এতে কি হয়, ফাঙ্গাস ইনফেকশন হলে ফাঙ্গাসটা বেড়ে যায় সুইট খেলে। এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। দরকার হলে 3-4 ফোঁটা অ্যান্টিফাঙ্গাল ওরাল সাসপেনশন কিনতে পাওয়া যায়, দিনে 3-4 বার দিয়ে কুলকুচু করা। এগুলো হচ্ছে আমাদের কমন জিনিস। দাঁতে প্রবলেম হয়, খুব দাঁত নড়ে যাচ্ছে, সেখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা খাবার পরে একবার করে এটাকে পরিষ্কার করা। লবঙ্গ অনেক সময় মুখে দিয়ে রাখলে এটা ভালো ফল পাওয়া যায়। এটা দাঁতের তো লবঙ্গ হচ্ছে খুব ভালো জিনিস। আমরা দেখেও যদি লবঙ্গ মুখে রাখা অভ্যাস করি, আমার দাঁত খুব ভালো থাকে। আজকাল অনেক টুথপেস্ট বাজারে আছে, বলে না লবঙ্গ দেওয়া আছে, তো দাঁত পরিষ্কার রাখা, লবঙ্গ দিয়ে রাখা। যদি সেরকম খুব বেশি হয়, সোলিং হচ্ছে, তাহলে আমরা ডাক্তারের কাছে যেতে হবে। কারণ আমরা বাড়িতে বসে যেগুলো পারি সেইগুলো আমাদের করে দিতে হবে, সবসময় ডাক্তারের কাছে ছুটে তো লাভ নেই। আর সেই কমন জিনিসগুলো আমরা তাদেরকে বলে দেবো। কফ হচ্ছে আজকাল তো যে কোভিড-19 তো আমাদেরও অনেকের হচ্ছে, মুখে সর্দি জমে যাচ্ছে, নিউমোনিয়া হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। সেক্ষেত্রে বলছে যে এটা হলে কি হয়, ওদেরকে অনেক সময় বেডে না একটু রোল করা, এইদিকে শুয়ে আছে, কোন দিকে শুলে সুবিধা হবে সেদিকে একটু দিয়ে দেওয়া, যাতে করে লাংসের যে ইয়েটা রয়েছে সেটা বেরিয়ে যায়। পিছন দিকে হালকা ম্যাসেজ করা যেতে পারে, রিলিফ পায়। বসে দিলে গরম লাগলে, যখন বসছে তখন একটু সামনের দিকে ঢুকে যদি বসে তাহলে সুবিধা পায়। প্রচুর পরিমাণে জল খাওয়ানো, হট ওয়াটার ভেপোরাইজার আমরা কোভিড-19 শিখেছি। এতে কি হয়, যে কফটা জমে আছে সেটা একটু লুজ হয়ে যায়, বেড়ে যায়। গরম চা, চিনি বা মধু দিয়ে একটু খাওয়া, সেটা হলে আমাদের কফটা অনেক সময় বেরিয়ে যায়। চিনি সুগার খেতে না বলা হচ্ছে, কিন্তু চায়ের সাথে মধু টধু দিয়ে খেলে এটা নর্মাল, যেটা আমরা ট্রিটমেন্ট করি আমাদের কফ হলে। আর খুব বেশি হলে প্যারাসিটামল, যদি ব্যথা হচ্ছে তাহলে হয়তো প্যারাসিটামল, নর্মাল করে প্যারাসিটামলের কথা বলা হচ্ছে, এটা কাজ দেয়। আর যখন আমরা কাশবো, যে কোনো জায়গায় যাবো, এটা কমন জিনিস, মুখে একটু যেন ঢাকা দিই। আরেকটা হচ্ছে যে মুখে কফ যখন বেরোচ্ছে, তাহলে সেটার মধ্যে রক্ত আসছে কিনা, এদের তার রংটা পাল্টেছে কিনা, আর খুব ব্যথা হচ্ছে কিনা চেস্ট, এই রংটা অনেক সময় গ্রিনও হয়ে যায়, তাহলে খুব ডেঞ্জারাস, ইমিডিয়েট ডাক্তারের সাথে কথা বলতে হবে। তাহলে যদি কালার চেঞ্জ হয়ে যায় কফে, হ্যাঁ, ব্ল্যাক থেকে আবার গ্রে, তারপরে গ্রিন, তাহলে আমাকে কিন্তু ডাক্তারের সাথে আলোচনা করতে। ভমিটিং, বমি হতে পারে, কত রকম সিমটম হয়, তাহলে ওষুধ তার জন্য দেওয়া। ইনিশিয়ালি বলছে 1-2 ঘন্টা কোনো খাবার দেবে না, তো বমি করে ফেলবে। ডিহাইড্রেশন যাতে না হয় সেটাকে রোধ করা, কারণ বমি করলে সবার আগেই বলা হয় যে ওরা জলটা দিতে, জলটা বেরিয়ে যায়, তো ডিহাইড্রেশনটাকে রোধ করা। ঘরে বা পাশাপাশি যদি কোনো ব্যাড স্মেল থাকে, হয়তো কোথাও রান্না বান্না হচ্ছে, যে আরো বমি পাচ্ছে, যদি রিপিটেডলি হয় এবং 24 ঘন্টাতে অনেকবার হয়েছে, তাহলে কিন্তু ডাক্তারের কাছে আমার নিতে হবে। তাহলে এই সিমটম গুলো কিন্তু এদের হয়, মানে শুধু ওর ট্রিটমেন্ট করলে হবে না, দেখা গেল যে কোনো একটা কারণে হয়তো সে মারা যেতে পারে। সেই জন্য আমাকে এগুলো প্রিকশন নিয়ে রাখতে হবে, জানতে হবে।
অ্যাংজাইটি, বুঝে বললাম অ্যাংজাইটি হয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে, হুম, মরে যাবো, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ল্যাক অফ খিদা চলে গেছে, সুয়েটিং, ফিলিং পেইন, বডি ডিফিকাল্টি, কনসেন্ট্রেশন, কোনো কাজে মন দিতে পারছে না অ্যাংজাইটির জন্য, ডিপ্রেশন হচ্ছে, স্যাডনেস, হোপলেসনেস, কিছুই হবে না, ঘুম আসছে না। সেক্ষেত্রে ওকে ফ্যামিলি সাপোর্টটা দিতে হবে যাতে করে অ্যাংজাইটি ডিপ্রেশন গুলো না হয়, যে আমরা তোমার পাশে আছি, কিছু অসুবিধা নেই, হ্যাঁ, এক্সপ্রেস দ্য থট, এনকারেজ হাউ টু রিল্যাক্স। সিভিয়ার কেসে আমার তো অনেক সময় এরকম সুইসাইড টেন্ডেন্সি আসতেও পারে, সেটাও আমাকে খেয়াল রাখতে হবে পেশেন্টের। পেন, শরীরে বিভিন্ন রকম পেন হয়, যন্ত্রণা, ব্রিদিং, রিল্যাক্সেশন এক্সারসাইজ করবে। হুম, অনেক সময় গান বাজনা শুনলে অ্যাটেনশন যদি ঠিক থাকে, আমরা ভুলে থাকি না যন্ত্রণাটা, সারাদিন বসে আছি, হ্যাঁ, স্লিপ ইন পজিশন দ্যাট রিডিউস পেন, কোন দিকে শুলে আমার এই ব্যথাটা একটু কম থাকবে। অ্যানালজেসিক কোনো ওষুধ দেওয়া যেতে পারে। If pain does not reduce in mild medical medication, then consult with doctor. যদি না হয় তাহলে যাবো। আমরা সবগুলো কিন্তু বলছি ফ্যামিলিতে আমাদের কি করণীয়, প্রাথমিক কি কাজ, না হলে তো যেতেই হবে, কখন যাবো সেটা বলে দেওয়া হয়েছে। দুর্বল তো লাগেই, এটাই তো আসল কথা, যে কাজ করতে পারবে না, ক্লান্তি, রেসপিরেটরি প্রবলেম, মেন্টাল কনফিউশন, ডিমেনশিয়া, ইনএবিলিটি টু থিঙ্ক ক্লিয়ারলি, লিভ অ্যাকশন, লেগে যাচ্ছে। আমরা এগুলো অলরেডি আলোচনা করেছি। আমরা এরপরে হসপিটাল কেয়ার বলেছি, অলরেডি বলেছি অপরচুনিস্টিক ইনফেকশন। আমরা ওই যে আগের দিনে বলেছি আমাদের শরীরে যে টিবি বা অন্য যে রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু মাথা চালা দেয়। হসপিটালে কিন্তু সেগুলোকে নার্ভাস কমপ্লিকেশন হয়, ওজন কমে যাচ্ছে, এবং বাড়িতে যখন ছেড়ে দিচ্ছে ডাক্তার যে অ্যাডভাইস গুলো করেছে সেগুলো আমরা ঠিক মেনে চলে। এই যে অপরচুনিস্টিক ইনফেকশন যেগুলো আমার শরীরে আছে, আর্থ্রিটিস, তারপরে টিবি, সেগুলোকে কন্ট্রোল করা, সেগুলো মাথা চালা দেবে। ক্যান্সার যদি থাকে সেটা আরো বেড়ে যাবে। দেন হসপিটাল কেয়ার অলরেডি বলেছি, হসপিটাল কেয়ারটা এটা আলোচনা করবো না, ইউনিট থ্রিতে যাই। সোসাইটাল ইনফ্লুয়েন্স অন এইচআইভি এডস ট্রান্সমিশন অ্যান্ড প্রিভেনশন। সমাজের কি রোল আছে, ফ্যামিলি গেল, ডাক্তারদের গেল, এবং সমাজে একটা সার্টিফিকেট দেখা যাচ্ছে যে ইউথ about 20% males have had sex experience. 20% ইন্ডিয়াতে, আমরা আগেও বলেছি। ইউএসএ তে এটা 70 to 80% যে ইউথরা বিফোর ম্যারেজ তাদের এই সেক্স এক্সপিরিয়েন্স হচ্ছে। তাহলে এটা সমাজের একটা রোল আছে। এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট ইন ব্যাংকক 66% they are having sex. ইন্ডিয়া এন্ড ইউএসএ the partners and friends, এরা কাদের সাথে, ফ্রেন্ড, আত্মীয় স্বজন, পরিচিত লোকজন। কিন্তু থাইল্যান্ডে এই যে সেক্স, যেটা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করছে, বেশিরভাগ কিন্তু কমার্শিয়াল সেক্স ওয়ার্কের সাথে। টু-থার্ড অফ সেক্সুয়ালি অ্যাক্টিভ মেল ইউথ। তাহলে আমাদের এরা হচ্ছে, আমরা আগে আলোচনা করেছি যে এই জায়গাগুলোতে আমাদের প্রিভেন্ট করতে হবে, সোসাইটিকে সেগুলো খেয়াল রাখতে হবে। অ্যাডোলেসেন্স গার্লসদের মধ্যেও কিন্তু রয়েছে এটা, মেয়েদের ক্ষেত্রে 5% ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রিম্যারিটাল সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ ফ্রেন্ড, রিলেটিভ অ্যান্ড ফিয়ান্সে। দ্যাট ইজ অ্যাভারেজ এজ তাদের 17, 16-17 বছর বয়স থেকে এটা দেখতে পাচ্ছি। ইউএসএ 10% অফ অল অ্যাডোলেসেন্স ফিমেল হ্যাভ টিনেজ প্রেগন্যান্সি। এই বয়সে তারা গর্ভবতী হচ্ছে 10% এর ক্ষেত্রে। সুইডেনে 58%, 18 years of girls are sexual active. About half of them reported multiple partners and regular partners. তাহলে এই হচ্ছে অবস্থা, এবং projection of future epidemic on the basis of following features. আমরা ফিচার এপিডেমিকটা কি হতে হবে, অ্যাভারেজ নাম্বার অফ পার্টনার্স পার ইউনিট টাইম, যে একজন অ্যাভারেজ কতজন পার্টনারের সাথে এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি করছে, অ্যাভারেজ রেট অফ অ্যাক্টিভিটিং নিউ পার্টনার্স, distribution of partners change in population, pattern of partner choice। আমরা এগুলো একটু খেয়াল রাখবো। আমি তাড়াতাড়ি করছি কারণ আমাদের সময়টা কম। রিপ্রোডাকশন অ্যান্ড ইকোনমিক সিস্টেম and link to poverty right। কারণ আমাদের সমাজ ব্যবস্থায় বিয়ের পরে আমরা আমাদেরকে রিপ্রোডাকশনের পারমিশন দেয়, তার ফলে প্রপার্টি রাইট দেয়, অকুপেশন এটসেট্রা।
আমাদের ফ্যামিলিকে ইনস্টিটিউশন বলা হচ্ছে, কমিউনিটি ডেভেলপ সোশ্যালি ডিটারমাইন্ড স্ট্রাকচার, তারা একটা স্ট্রাকচার ঠিক করে দেয়। কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে এই যে ইকোনমিক সিস্টেমটা ডিলিং হয়ে গেছে, কেটে গেছে। কারণ সেখানে লেবারটাকে কমোডিটি হিসেবে দেখা হচ্ছে। চাইল্ড বিয়ারিং লস্ট ইটস ভ্যালু ইন সাচ সোসাইটি। এই ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি কোনো ভ্যালু নেই। একটা বাচ্চা যখন আসছে তার কোনো সামাজিক রোল নেই। সোশ্যাল নর্মস আমাদের যেগুলো রয়েছে, সামাজিক নিয়ম কানুন, রোলস অফ মেন এন্ড উমেন, প্রত্যেকে মেয়েদের এবং ছেলেদের আলাদা আলাদা করে বলা আছে। কনসিডার লেজিটিমেট অ্যান্ড ফিমেলস আর কনসিডার প্যাসিভ। কোডস অ্যান্ড রুলস আর ডেভেলপড বাই সোসাইটি। সোসাইটি আমাদের কিছু নিয়ম কানুন নীতি তৈরি করে দিয়ে ম্যারেজ এবং ফ্যামিলি সেফগার্ড করবে উমেন ইন সেক্সুয়াল রিলেশনস। বা দেখা যাচ্ছে রুলস আর অ্যাপ্লাইড ফর দ্য উমেন অনলি। এটা বেশিরভাগ সময় তাদের মেয়েদের উপরে এটা বলবৎ হয় যে সোশ্যাল নর্মসটা আমাদের অ্যাডভেসের হিসেবে কাজ করে। কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ইনফ্লুয়েন্স রয়েছে, সামাজিক যে মূল্যবোধ, সেটা একটা চেকলিস্ট তৈরি করে। আমার রিলিজিয়াস আমাকে কোনটা করবো কোনটা করবো না সেটা দেয়। সামাজিক ভ্যালুস গুলো সোসাইটি, তাদের একটা রোল রয়েছে। প্রত্যেকটা ধর্মের নিজস্ব কিছু মূল্যবোধ আছে। একটা স্টাডি বলছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি ফাউন্ড দ্যাট পিপল হু প্র্যাকটিস রিলিজিয়ান আর মোর কনজারভেটিভ সেক্সুয়াল অ্যাক্টিভিটি। বলছে যারা রিলিজিয়াস অ্যাক্টিভিটি মধ্যে থাকে কোনো না কোনো ধর্মে, সে যে ধর্মেই থাক, যদি সে ধার্মিক হয় তাহলে এই সেক্সুয়াল যে মাল্টিপল সেক্স হয় পার্টনারের সাথে, সেটা অনেকটা কম হয়। তাহলে একটা রিলিজিয়াসের একটা কিন্তু ভূমিকা রয়েছে আমাদের সোসাইটিতে। সেটা একটা বড় ভূমিকা। তারা যে রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার সেটাকে কিন্তু তারা প্রিভেন্ট করতে পারে। রিলিজিয়াস ইনস্টিটিউশন এবং সামাজিক মূল্যবোধ যেগুলো আমাদের বিয়ে, পরিবার, কমিউনিটি এবং তার একটা নিজস্ব স্ট্রাকচার আছে, দ্যাট বাইন্ড দ্য ইন্ডিভিজুয়াল, এবং তার মধ্যে আমাদেরকে বেঁধে রাখে। আমরা ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারি না। আমি যেহেতু বিয়ে করেছি, আমার কিছু দায়িত্ব দায়বদ্ধতা আছে, আমি একটা ফ্যামিলিতে থাকি। তো যে বললাম ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে আমরা আজকাল ফ্যামিলি ছেড়ে চলে আসি, দূরে থাকি। এবং আমাদের সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ, যেখানে একটি বাচ্চা গ্র্যাজুয়ালি সেলফ অ্যাওয়ার হয়, সে কি করবে সে কি করবে না। সোশ্যাল ওয়ার্কের সোশ্যালাইজেশন একটা বড় জায়গা। আমরা প্রত্যেকে আজকে যা হয়েছি এই সোশ্যালাইজেশনে কারা কারা থাকে আমরা সেগুলো আলোচনা করব। দেন ইমপ্যাক্ট অফ শিফট অফ ট্র্যাডিশনাল ইকোনমি। দেখো আমাদের অর্থনৈতিক অবস্থা আগে যা ছিল, হাই কনজাম্পশন অফ ইন্ডিভিজুয়ালিজম আমাদের ভোগের দিকে নিয়ে গেছে, লাইফস্টাইলটা পাল্টে গিয়েছে, সেক্সুয়াল বিহেভিয়ার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। ইন্টারভেনাস ড্রাগ অ্যাবিউজ কি হয়ে গেছে। ড্রাগ অ্যাবিউজ ক্রিয়েটস কন্ডিশন কন্ডিউসিভ ফর এইচআইভি। এই এইচআইভি ছড়ানোর এটা একটা বড় কারণ। বিহেভিয়ার প্যাটার্নটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বিশেষ করে দারিদ্রতা একটা বড় ফ্যাক্টর, আমাদের যেগুলো আমরা পরে আলোচনা করব। দারিদ্রের ফলে অনেক সময় এই রাস্তাটা বেছে নেয়, অনেক কিছু করার থাকে না। পলিসি, গভর্নমেন্ট পলিসিটাও আমাদেরকে এই যে ইকোনমিটা শিফট করে গেছে ট্র্যাডিশনাল থেকে। ট্র্যাডিশনাল ইকোনমি মানে হচ্ছে ন্যাচারাল বেস। আমরা বাড়ির কাছে থাকতাম, জমি জায়গা নিয়ে, ফরেস্ট্রি নিয়ে ওখানে চাষবাস করতাম। এখন ডিফরেস্টেশন হচ্ছে, আমি বাধ্য হচ্ছি বাইরে শহরে চলে আসতে, রুরাল থেকে আরবানে এসে আমার লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ন্যাচারের সাথে নেই, আমাকে সেখানে কমোডিটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আমাকে গভর্নমেন্ট পলিসি অনেক সময় এই রাস্তায় আমাদেরকে ঠেলে দিচ্ছে। Young people started to migrate urban areas and work in low paid job. এবং মেয়েরা এখানে এসে তারা সেক্স ট্রেডে জড়িয়ে যাচ্ছে, তারা কিছু করতে পারছে না, কম সহজে পয়সা রোজগার করা হচ্ছে। দেন সোশিও ইকোনমিক সিচুয়েশন, urban population বাড়ছে বিকজ এগ্রিকালচার হ্যাজ বিকাম নন প্রফিটেবল। কারণ আমাদের দেশে এখনো 70% লোক গ্রামে বাস করে, কিন্তু চাষকে কেন্দ্র করে এখন কিন্তু বেঁচে থাকা যাচ্ছে না। তাদের পয়সা রোজগারের জন্য অনেকে শহরে চলে আসছে। এবং শহরে এসে তারা যে খুব ভালো রোজগার করছে সেটা না। আমরা জানি মাইগ্রেশনের সময়, কোভিডের সময় কত কষ্টের মধ্যে মানুষগুলো ছিল।
তো তারা যা পয়সা পায়, তারা যে খুব ফ্রিকোয়েন্টলি দেশের বাড়িতে যেতে পারে, যেখানে তার হয়তো সেক্স পার্টনার রয়েছে, কিন্তু তার ফলে কি হচ্ছে, দীর্ঘদিন সে এখানে থাকার ফলে সে ইলিজিটিমেট অ্যান্ড পেড সেক্স করছে, এবং সে এইচআইভি অ্যাকোয়ার করছে। এটা একটা বড় কারণ যে ইচ্ছা থাকলেও সে বাড়ি যেতে পারছে না, সেই ইনকামটা পায় না, চেন্নাই গেছে কি ব্যাঙ্গালোর গেছে কি দিল্লি গেছে। Partners played the same to his wife, then they return urban rural from urban area, এবং সমাজ পরে যখন আসছে, সে ওখান থেকে যে জিনিসটা নিয়ে আসছে সেটা গিয়ে তার বাড়িতে ওয়াইফ তার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এটা একটা বড় জায়গা এই সোশিও ইকোনমিক কন্ডিশন আমাদের। দেন ইম্প্যাক্ট অফ স্ট্রাকচার অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। তো এই যে ডিক্লাইন সাস্টেনেবিলিটি অফ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট, লার্জ স্কেল এক্সপোর্ট এগ্রিকালচার প্রোডাক্ট, রুরাল আরবান মাইগ্রেশন, কালচারাল কনটেক্সটে রয়েছে যে আমাদের ব্রেকিং অথরাইজেশন, অ্যাটিটিউড অফ পেরেন্টস, রিলিজিয়াস ডগমা ওভার দি ইন্ডিভিজুয়াল হ্যাজ রিলিজ। On the other hand, কি হচ্ছে, ইনফ্লুয়েন্স অফ গ্লোবালাইজেশন উইকেন আস এগেইনস্ট দ্য অনস্লট অফ দ্য মিনেক্স অফ এইচআইভি। কিন্তু গ্লোবালাইজেশনের ফলে আমরা আরেক খপ্পরে পড়ে গেছি। তো আমরা মেডিকেল সিস্টেমের এগুলো আলোচনা করেছি, এটা বলছি না। তো থ্যাংক ইউ। Next day we'll discuss unit 4 and 5. Thank you.